আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম 4টা অধ্যায়। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। গত পর্বে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং আগামী 2টা পর্বে আমরা পরবর্তী 2টা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো এবার হচ্ছে পরীক্ষার আগের দিন বোর্ড থেকে একটা নির্দেশিকা দেওয়া হবে, সেই মোতাবেক তোমাদের পরীক্ষাটা হবে। তো তখন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত পরীক্ষার জন্য কী পড়বে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, বাংলাদেশে সব অঞ্চলের মানুষের ভাষা এক নয় কেন? বাংলাদেশে সব অঞ্চলের মানুষের ভাষা এক নয় কারণ এক এক অঞ্চলের মানুষ অনেক শব্দ আলাদা আলাদাভাবে উচ্চারণ করে কিংবা একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে থাকে, তাই বাংলাদেশে সব অঞ্চলের মানুষের ভাষা এক নয়। প্রশ্ন 2, প্রমিত ভাষা আর কি কি আনুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? প্রমিত ভাষা অনুষ্ঠান সঞ্চালনা, সংবাদ পাঠ, হারানো বিজ্ঞপ্তি প্রচার, যে কোনো ঘোষণা, খেলার মাঠে ধারা বিবরণী, শ্রেণীকক্ষে পাঠদান, কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষা ব্যবহার করা হয়ে থাকে। প্রশ্ন 3, পাঠকাঠি, গইয়া শব্দ দুটি কোন ভাষার রূপ? পাঠকাঠি, গইয়া শব্দ দুটি ভাষার আঞ্চলিক রূপ, মানে ভাষার কোন রূপ? ঠিক আছে। প্রশ্ন 4, সত্যেন্দ্রনাথ দত্তকে কী হিসেবে অভিহিত করা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর হিসেবে অভিহিত করা হয়। প্রশ্ন 5, ছিদ্রমুকুল কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ছিন্নমুকুল হবে, এটা ছিদ্রমুকুল না। ঠিক আছে, এই যেখানে ঠিক করে দেওয়া আছে বানানটা। ছিন্নমুকুল কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন 6, ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে সেই দিয়েছে সকল শূন্য করে। এখানে সকল শূন্য করে বলতে কি বোঝানো হয়েছে? সংসারের একটি ছোট্ট শিশু তার পুতুল, পুতির মালা, মায়ের কোল, শয্যা, গ্যালাস, থালা সব কিছু ফেলে রেখে চলে গেছে অনন্ত পারাপারে, যেখান থেকে আর কখনো ফিরবে না। শিশুটির পদচারণা, ব্যবহৃত জিনিস আজ খালি পড়ে আছে, সেই সঙ্গে সবার হৃদয়ও শূন্য করে দিয়েছে। প্রশ্ন 7, ধানী অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ হয়ে থাকে কীভাবে? এটা হবে কি ধনী। ঠিক আছে, উত্তর, ধনী অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ হয়ে থাকে যাকে বাতাসের কম বেশির কারণে। প্রশ্ন 8, কত দিকে কত কারিগর এর লেখক বেশি কৌতূহল নিয়ে কী দেখছিলেন? লেখক বেশি কৌতূহল নিয়ে পাটার কাজ দেখছিলেন। প্রশ্ন 9, কুমোরদের প্রাঙ্গণে সারি দেওয়া কী রয়েছে? কুমোরদের প্রাঙ্গণে সারি দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুলের প্রতিকৃতি। প্রশ্ন 10, লেখক কজন যুবককে কাজ করতে দেখলেন? লেখক 2 জন যুবককে কাজ করতে দেখলেন। প্রশ্ন 11, পালমশাই মহাবিরক্ত হয়ে কার দড়িতে সূক্ষ্ম আঁচড় কাটলেন? পালমশাই রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কাটলেন। কার দাড়িতে? ঠিক আছে। প্রশ্ন 12, ভাটি কাকে বলে? মাটির তৈরি জিনিস পোড়ানোর চুল্লিকেই ভাটি বলে। প্রশ্ন 13, গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটি কার আঁকা? গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটি জয়নুল আবেদিনের আঁকা। প্রশ্ন 14, বৃদ্ধ পালমশাইয়ের কাজ পর্যালোচনা করো। পালমশাই ক্ষণদৃষ্টিতে কারিগরদের কাজ তদারকি করেন। তিনি নিপুণ হাতের ছোঁয়ায় নিখুঁতভাবে প্রতিকৃতির প্রতিটি অংশ তৈরি করেন। তিনি ক্ষিপ্র গতিতে ভুল সংশোধন করে দেন। সামান্য ভুলও তার চোখে ধরা পড়ে। বাঁশের কলমের ছোঁয়ায় তিনি নিপুণভাবে পাটা করেন। তিনি বঙ্গবন্ধুকে সবার উপরে স্থান দিয়ে তার প্রতি শ্রদ্ধার পরিচয় দিয়েছেন। প্রশ্ন 15, জয়নাল হইতে পারে উক্তিটি ব্যাখ্যা করো। জয়নুল আবেদিনকে পালমশাই নিজের মতো একজন কারিগর মনে করেছেন। গরুর গাড়ির চাকা ঠেলা ছবিটির আর্টিস্টকে জানতে চাইলে উত্তরে পালমশাই বললেন যে তাদেরই একজনের আঁকা। ভুল সূত্রে লেখক জয়নুল আবেদিনের কথা বললেন, কিন্তু পালমশাই জয়নুলকে তার মতোই একজন সাধারণ কারিগর ভেবে বললেন হইতে পারে। কত দিকে কত কারিগর আছে। এ বিখ্যাত ছবিটি ভালো বিক্রি হলেও তিনি ছবিটির স্রষ্টা সম্পর্কে জানেন না, তাই তিনি এই কথাটা বলেছিলেন। প্রশ্ন 16, মাটির পাটার কী কী ছবি আছে? কুমোররা নানা রকম ছবি তৈরি করছে। ফুলের নকশা রবীন্দ্রনাথ, নজরুল ছাড়াও জয়নুলের আঁকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার প্রতিলিপি, বেণীবন্ধনরত যুবতী, উড়ন্ত পরী, ময়ূরপঙ্খী নৌকা, নজরুলের বাঁশি বাজানো, লালনের প্রতিকৃতি, চাঁদ সওদাগরের প্রতিকৃতি, প্রতিটি ছবিরই নিখুঁত প্রতিচ্ছবি। বঙ্গবন্ধুর ছবি রয়েছে সবার উপরে। শিক্ষার্থীর এই পর্যায়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায় কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, কত দিকে কত কারিগর এই গল্পে পালমশাইয়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। পালমশাইয়ের মুখের বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো।
এক নম্বরে আঞ্চলিক বাক্যটা হচ্ছে ক্যান, কি হয়েছে, এর প্রমিত রূপ হবে কি, কেন, কি হয়েছে। 2 নম্বরে আঞ্চলিক বাক্যটা হচ্ছে নজর না রাখলে কাম সারা, এর প্রমিত রূপ হচ্ছে নজর না রাখলে কাজ শেষ। 3 নম্বরে আঞ্চলিক বাক্য দেখলেন না, এর প্রমিত রূপ হচ্ছে দেখলেন না। 4 নম্বরে আঞ্চলিক বাক্য চাঁদ সওদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠে নাই বেটার খেয়াল নাই, প্রমিত রূপ হবে কি, চাঁদ সওদাগরের মুকুটটি যে ছাঁচে ওঠেনি ছেলের খেয়াল নেই। 5 নম্বরে আঞ্চলিক বাক্য রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো করবার দেখাইয়া দিতে হয়, প্রমিত রূপ রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো করবার দেখিয়ে দিতে হয়। 6 নম্বরে আঞ্চলিক বাক্য বুঝলেন এই দাড়ি তো বাংলা সকলে চেনে, প্রমিত রূপ বুঝলেন এই দাড়ি তো বাংলার সকলেই চেনে। 7 নম্বরে আঞ্চলিক বাক্য হচ্ছে কেন, মানুষ চাকা ঠেলা তোলে সেই ছবি, এর প্রমিত রূপ হবে কেন, মানুষ চাকা ঠেলে তোলে সেই ছবি। 8 নম্বর আঞ্চলিক বাক্য ধরেন আমাগো আঁকা, এর প্রমিত রূপ হবে ধরুন আমাদের আঁকা। 9 নম্বরে আঞ্চলিক বাক্য হচ্ছে এই যে আমার বাবায় টানি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তারা স্মরণ রাখছে কোন, এর প্রমিত রূপ হবে কি, এই যে আমার বাবা তিনি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তাকে স্মরণ রেখেছে বলুন। 10 নম্বর আঞ্চলিক বাক্যটা হচ্ছে কেন দেখেন নাই, ওই যে উপরে চাইয়া দেখেন সবার উপরেই তো বঙ্গবন্ধুর 2টা ছবি, হেরো তো মধ্যে বা নিচে রাখুন যায় না, এর প্রমিত রূপ কী হবে, কেন দেখেননি, ওই যে উপরে চেয়ে দেখেন সবার উপরেই তো বঙ্গবন্ধুর 2টি ছবি, তাকে তো মধ্যে বা নিচে রাখা যায় না। তারপর দেখো প্রশ্ন 2, নিজের কোনো একটি অভিজ্ঞতার বর্ণনা দাও। আহসান মঞ্জিল পরিদর্শন। বাংলাদেশের স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে আহসান মঞ্জিল অন্যতম। ইসলামপুরের কুমারটুলি নামে পরিচিত পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নবাব পরিবারের বাসভবন ও সদরের কাছারি ছিল। নবাব পরিবারের স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছুদিন আগে পুরনো ঢাকার জাদুঘরটি ঘুরে আসার সৌভাগ্য হয়েছিল আমার। বন্ধুরা কয়েকজন মিলে আমরা নির্ধারিত দিনে সেখানে উপস্থিত হয়েছিলাম। ঐতিহাসিক আহসান মঞ্জিলের পূর্ব পাশে যে ফটকটি উন্মুক্ত তার ডান পাশে টিকিট কাউন্টার অবস্থিত, সেখান থেকে আমরা টিকিট কেটে আহসান মঞ্জিলে প্রবেশ করেছিলাম। পরে জানতে পারলাম যে টিকিট কাউন্টার হিসেবে যেসব কক্ষ এখন ব্যবহৃত হচ্ছে আগে সেগুলো সৈনিকদের ব্যারাক এবং গার্ডরুম ছিল। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে। একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। মূল ভবনের বাইরে নান্দনিক প্রবেশদ্বার রয়েছে। একইভাবে উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে 2টি মনোরম খিলান আছে যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে 2টি অংশ আছে। বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে, আর পশ্চিম অংশে আছে নাচঘর এবং অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে। বর্তমানে আহসান মঞ্জিলের মূল প্রাসাদটি গ্যালারি আকারে সাজানো হয়েছে। এখানে মোট 23টি গ্যালারি। এসব গ্যালারিতে নানা রকম তথ্য, নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ, সে যুগের বিভিন্ন অলংকার এবং অস্ত্রশস্ত্র ঠাঁই পেয়েছে। স্যার আহসানুল্লাহ জুবিলি মেমোরিয়াল হাসপাতালে ব্যবহৃত অত্যাধুনিক কিছু সরঞ্জাম এবং খাতাপত্র এখানে দেখতে পেলাম। সেখানকার একটি কক্ষ মুসলিম লীগ কক্ষ নামে পরিচিত। ওই কক্ষ নবাবদের দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম লীগ নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র ওই গ্যালারিতে আছে। সেখানকার বিলিয়ার্ড কক্ষে 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী বিলিয়ার্ড টেবিল, লাইটিং ফিটিংস, সোফা ইত্যাদি সাজানো রয়েছে। সিন্দুক কক্ষটি ঢাকা নবাবদের কোষাগার হিসেবে ব্যবহৃত হতো। ওই কক্ষে 94টি লকার বিশিষ্ট বৃহদাকার লোহার সিন্দুক দেখতে পেলাম। এছাড়াও সেখানে বড় কাঠের আলমারি, মাঝারি ও ছোট কয়েকটি সিন্দুক, লোহার গ্রিল এবং দরজার পাল্লা রয়েছে। ঢাকার নবাব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি ও বংশতালিকা এবং নবাবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশতালিকা, ইংরেজিতে লেখা আহসানুল্লাহর ডায়েরি এবং উর্দুতে জমি পত্তন দেওয়ার দলিল নবাব পরিচিতি কক্ষে দেওয়া আছে। খ্যাতনামা দেশবরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবী, ভূস্বামী, বুদ্ধিজীবী, সমাজ সংস্কারক, কবি সাহিত্যিক ও অন্যান্য তৈলচিত্র রয়েছে একটি কক্ষে। এছাড়াও সেখানে হিন্দুস্তানি কক্ষ, লাইব্রেরি কক্ষ, পাশা খেলার কক্ষসহ আরও বিভিন্ন কাজে ব্যবহৃত অনেক কক্ষ আছে। যাই হোক, আহসান মঞ্জিল পরিদর্শনের অভিজ্ঞতা ছিল বেশ আনন্দের। তারপর দেখো প্রশ্ন 3, বাংলার ইতিহাস ও ঐতিহ্যে কুমোরদের কী অবদান রয়েছে। কুমোরদের কাজের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও দেশপ্রেম প্রতিফলিত হয়।
কত দিকে কত কারিগর রচনার মাঝে নানান ঐতিহাসিক ঘটনা ও অনেক মনীষী চিত্র ফুটে ওঠে যা আমাদের ঐতিহ্যের বাহক। এছাড়াও মৃৎশিল্প বাংলার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। কুমোরদের নকশায় ফুটে উঠেছে সংস্কৃতির নানা চিত্র যা বাংলার পরিচয় তুলে ধরে। এভাবেই মৃৎশিল্প বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। প্রশ্ন 4, লেখকের চোখ ঝাপসা হয়ে আসছিল কেন? বঙ্গবন্ধুর প্রতি পালমশাইয়ের শ্রদ্ধাবোধ দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। লেখক পালমশাইকে জিজ্ঞেস করলেন বঙ্গবন্ধুর ছবি করেন কি না। পালমশাই বললেন, তার ছবি তো সবার উপরে, তাকে তো আর মাঝখানে বা নিচে রাখা যায় না। লেখক লক্ষ্য করে দেখলেন সত্যিই বঙ্গবন্ধুর দুটি ছবি সবার উপরই স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর প্রতি তার এই শ্রদ্ধাবোধ দেখে লেখকের চোখ ঝাপসা হয়ে এলো। তো এই ছিল আজকে আলোচনা। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের বাকি যে দুটো অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, সেগুলো নিয়ে পরবর্তী পর্বগুলোতে আমরা আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।